এবার আসি আমরা নতুন টপিক, তলের প্রতিক্রিয়া বল। আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম যে নিউটনের তৃতীয় সূত্রে তলের প্রতিক্রিয়া বলটা কিভাবে কাজ করে। তো আজকে হচ্ছে তলের প্রতিক্রিয়া বল সংক্রান্ত ডিটেইলস ক্যালকুলেশন করব। ওকে, সো ডিটেইলস ক্যালকুলেশন। তো এবার দেখো তলের প্রতিক্রিয়া বল। এই একটা বস্তু, এই বস্তুটা স্থির আছে, তাহলে এখানে তল কয়টা? তল কিন্তু এখানে দুইটা, তল দুইটি। কিসের কিসের তল? এক হচ্ছে বস্তুর পৃষ্ঠ, দুই হইল ভূমির পৃষ্ঠ। ওকে, তাহলে দুইজন দুইজনকে বল দিবে। আমি এটার একটু আলাদা করলাম তোমাদের বোঝানোর সুবিধার্থে। তাহলে এবার দেখো এখানে যে এটা কে দিচ্ছে? ভূমির তল বস্তুকে দিচ্ছে আর। তাইলে আমি এদিকে লিখি বাই, মানে যে দিচ্ছে, বাই আর্থ অন অবজেক্ট, বাই আর্থ অন অবজেক্ট। এরপরে তুমি দেখো বস্তুর তল ভূমিকে দিবে, তাহলে আর বাই অবজেক্ট অন আর্থ। শেষ, সোজা হিসাব। এখন আমরা কোনটা ক্যালকুলেট করি? আমরা হিসাব করি হচ্ছে এটা। আমরা হিসাব করি হচ্ছে এইটা সবসময়, আমরা এইটা নিয়ে কনসার্ন। তার মানে বস্তুর উপর যদি আমি সবকিছু বিবেচনা করি, বস্তুর উপর বিবেচনা করব, তাইলে এই বস্তুর উপর সবকিছু যখন বিবেচনা করব তখন একটা বল দিবে আর কে দিচ্ছে? তল। কোন তল? পৃথিবীর পৃষ্ঠ বস্তুকে দিচ্ছে, দ্যাটস ইট। এখন যখন বস্তুর সাথে সংস্পর্শ নাই, তার মানে আর আছে, যখন বস্তু ও তলের মধ্যে সংস্পর্শ নেই তখন আর জিরো। ক্লিয়ার? আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। আর এখানে একটা জিনিস দেখো, এই দুইটা কিন্তু অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। এরা অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পারছো। এবার হচ্ছে আমরা কেস বাই কেস আলাদাভাবে বুঝবো যে অবিলম্ব প্রতিক্রিয়া বা তলের প্রতিক্রিয়া আমরা কিভাবে ক্যালকুলেট করব। আচ্ছা দেখো, তাহলে এই সিনারিওতে আমি সবগুলা আলাদা আলাদা বুঝাচ্ছি। যে বস্তু জাস্ট স্থির আছে, এটা হলো স্থির, তাহলে এই বরাবর হচ্ছে আমরা শুধুমাত্র বস্তুর উপর কনসিডার করতেছি। কিসের উপর? বস্তুর উপর। শুধুমাত্র আমি দিকে লিখে রাখি, ওকে। তাহলে এই হচ্ছে আমার আর, আর এই বরাবর হইল mg। তাহলে রেস্টে আছে সামেশন অফ f net 0, f net 0, তাহলে সামেশন অফ f of y 0, তাহলে r is equal to mg। ক্লিয়ার? তাহলে এই সিনারিওতে r is equal to mg। এবার এদিকে দেখো, এদিকে হচ্ছে বস্তুটা কোন অক্ষ বরাবর গতিশীল? x অক্ষ বরাবর গতিশীল। তার মানে এই বরাবর তার r আছে, এই বরাবর mg, কিন্তু সামেশন অফ f net not is equal to 0।
তাইলে f ইজ ইকুয়াল টু এম এ ইন এক্স এক্সিস, তাহলে এ এক্স আসতেছে এফ ওভার এম। কিন্তু কিন্তু সামেশন অফ এফ ওয়াই 0, তার মানে ওয়াই অক্ষ বরাবর তার কোনো গতি নাই, তাহলে আর ইজ ইকুয়াল টু এম জি। আশা করি এটা বুঝতে পারছি আমরা। নেক্সট দেখো এবার এই সিনারিওতে কি হইতেছে। এই সিনারিওতে হইতেছে যে দুইটা বস্তু পরস্পর মানে দুই দিক থেকে বল প্রয়োগ করা হইতেছে। তাহলে আমরা ধরি যে যদি F1 ইজ গ্রেটার দেন F2 হয়, তাহলে কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি যে মানে f অফ সামেশন অফ f অফ x ইজ ইকুয়াল টু এম এ এক্স। এখানে কিন্তু সামেশন অফ f নট ইজ ইকুয়াল টু 0, বা আমি আরেকটু সুন্দর করে লিখি যে f নেট নট ইজ ইকুয়াল টু 0। এইখানে আমাদের সেটা কি হচ্ছে? এইখানে আমাদের এটা হচ্ছে যে সামেশন অফ এফ অফ এক্স, তাহলে এই সিনারিওতে আসবে যে কে বড়, f1 বড়, তাহলে f1 মাইনাস f2 ইজ ইকুয়াল টু এম এ এক্স, তাহলে এ এক্স ইজ ইকুয়াল টু f1 মাইনাস f2 ওভার m। ঠিক আছে? কিন্তু আর এর ক্ষেত্রে কি কোনো চেঞ্জ আছে? এই বরাবর আর, এই বরাবর এম জি, তার মানে সামেশন অফ এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু 0, তখন আসতেছে কি আর ইজ ইকুয়াল টু এম জি, মানে ওয়াই অক্ষ বরাবর তার কোনো গতি নেই। আর দ্বিতীয় সিনারিওতে দেখো তুমি, দ্বিতীয় সিনারিও f2 ইজ গ্রেটার দেন f1 হলে এ এক্স হয়ে যাবে কি জাস্ট f2 মাইনাস f1 ডিভাইডেড বাই m, আর কিছুই না, আর কিছুই না। এবার আসো এই সিনারিওতে, এখানে আমরা দেখব এইখানে কি হয়। এই যে দেখো এফটা এইভাবে প্রয়োগ করা হয়েছে, সে আনুভূমিকের সাথে, হ্যাঁ এই হচ্ছে আমার এক্স অক্ষ, এই হইলো আমার ওয়াই অক্ষ, সে আনুভূমিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, আর এইটাও কি থিটা। এবার তুমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ ভাগ করো, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ ভাগ করো, তাহলে এই বরাবর আসতেছে কি আমার এফ সাইন থিটা, আর এই বরাবর আসতেছে এফ কস থিটা। তাহলে সামেশন অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এম এ এক্স। তাহলে এই ক্ষেত্রে আমার হবে যে এম এফ কস থিটা ইজ ইকুয়াল টু এম এ এক্স ইজ ইকুয়াল টু এফ কস থিটা ওভার এম। আর এবার হচ্ছে এফ অফ ওয়াই, সামেশন অফ এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন আসতেছে নিচের দিকে কি এম জি আছে, তাহলে এফ সাইন থিটা প্লাস এম জি ইজ ইকুয়াল টু উপরের দিকে কি আর, তাহলে এই হইল আমার আর। ওকে, তাহলে এই হচ্ছে আমার আর বের হয়ে গেছে প্রথম, মানে এই কেসে আর কি। এটা কি কি কেস? এটা কি ঠেলা না? এটা হচ্ছে ঠেলা। এবার তুমি কোণের ভ্যালু যত বসাবা ওই অনুযায়ী ম্যাথ করতে পারবা। নেক্সট সিনারিও দেখো, এই হচ্ছে টানা, টানা। ওকে, সো টানার ক্ষেত্রে কি হয়? তাইলে আমি এই বরাবর অক্ষ আঁকি, এক্স অক্ষ থিটা ওয়াই। তাহলে দেখো এম জি নিচের দিকে কাজ করতেছে, আর এই বরাবর থাকবে
এফ কস থিটা, এই বরাবর থাকবে এফ সাইন থিটা। তাহলে তুমি এখানে লিখতে পারো সামেশন অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এম এ এক্স এফ কস থিটা is equal to m ax is equal to f cos theta over m। আর সামেশন অফ এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু 0, ওয়াই অক্ষ বরাবর কোনো গতি নাই। তখন এই সিনারিওতে আমরা দেখব কি, এই সিনারিওতে আমরা দেখব যে উপরের দিকে আর এই বরাবর আর আছে প্লাস এফ সাইন থিটা নিচে এম জি, তাহলে আর ইজ ইকুয়াল টু এম জি মাইনাস এফ সাইন থিটা। ওকে, ক্লিয়ার? এই হলো মানে এভাবে যদি আমরা বল প্রয়োগ করি তাহলে এভাবে বস্তু কিভাবে থাকবে, এভাবে গতিশীল হবে। এবার আসো নেক্সট সিনারিওতে, যে এই সিনারিওতে কি বলতেছে। আচ্ছা, এটা একটু এই জিনিসটা আমরা একটু আলাদা করি, যে বস্তু ও তলের সংস্পর্শ কালে, মানে হলো এই দুইটা সিনারিওতে বস্তু তল থেকে উঠে যায় নাই। তাহলে তুমি কি বিবেচনা করবা, যে এই বরাবর আর আছে, তাহলে প্লাস এফ ইজ ইকুয়াল টু এম জি, আর ইজ ইকুয়াল টু এম জি মাইনাস এফ। একইভাবে তুমি এটার জন্য লিখতে পারো কি, এই বরাবর এফ, এই বরাবর এম জি, তাহলে আর ইজ ইকুয়াল টু এম জি প্লাস এফ। ওকে, সো যতক্ষণ তলের সাথে স্পর্শে থাকবে ততক্ষণ এটাও খাটবে, এটাও খাটবে। ওকে, সো নেক্সট হচ্ছে আমরা একটা ম্যাথ করব। দেখি ম্যাথটা আমরা করতে পারি কিনা। যে এম 10 কেজি ভরের কোনো বস্তুর উপর চিত্রের ন্যায় এটা হচ্ছে আমার 60 ডিগ্রি কোণে আছে, 100 নিউটন বল প্রয়োগ করা হলো, তলের প্রতিক্রিয়া বল কত, আর আমাকে বের করতে হবে, আর কত ত্বরণে গতিশীল হয় বের করতে হবে। ফাইন, আগের মতো সব কিছু দেখো। এ হইল আমার টানা বল এফ কত, 100 নিউটন। তো 100 নিউটন এবং এটা আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে আছে। তো এখন দেখো এইটারে যদি আমি ভাগ করি 100, আচ্ছা 100 cos 60 ডিগ্রি, আর কি বল আছে, আরও বল আছে নিচের দিকে mg, উপরের দিকে r প্লাস উপরের দিকে 100 sin 60 ডিগ্রি। সো এখন আমরা কি করব, এখন হচ্ছে যে f of x is equal to m a x, তাহলে 100 cos 60 ডিগ্রি is equal to m কত, 10 কেজি ইন্টু a x, ত্বরণ বের করব। তো এখন দেখো 100 ইন্টু হাফ ইন্টু 10 ইন্টু ax, তাহলে এইটার এটা দিয়ে কাটলে 10, তাহলে ax আসতেছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে বস্তুটা এই বরাবর 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে থাকবে। এবার তুমি আসো, এটা আমরা 2 সলভ করলাম, বি, এবার এ হচ্ছে তলের প্রতিক্রিয়া বল কত, তার মানে সামেশন অফ এফ অফ ওয়াই 0, সে তল থেকে উঠতেছে না,
তল থেকে তো সে উঠতেছে না, তাহলে তাহলে আমরা কত মানে কত বল প্রতিক্রিয়া বল পাবো? তাহলে দেখো এবার এদিকে আর প্লাস 10 sin 60 is equal to mg, r plus 10 60 10 into root 3/2 into 10 into 10 ধরে করি, তাহলে আর আসবে কত, যে 100 minus 5 root 3, এই হচ্ছে আর অ্যান্সার হয়ে গেছে। এটা কি বুঝতে পারছি আমরা? আশা করি এই জিনিসটার অর্থ বুঝতে পারতেছি যে এখানে কি বুঝাইতে চাচ্ছে। নেক্সট আসো, এই সিনারিওতে তলের ক্রিয়া প্রতিক্রিয়া বল কেমনে বের করব? এইটা আমরা সহজে বুঝতে পারি না। তলের ক্রিয়া প্রতিক্রিয়া বল কেমনে বের করব, কি করব, আমরা অনেক ভুলভ্রান্তি করে থাকি। কিন্তু এখানে কেমনে বের করব, কি মনে হয় কিভাবে সম্ভব এটা বের করা? আচ্ছা দেখো, এফ বল প্রয়োগ করা হইতেছে m1 এর উপর, তাহলে m1 এইটারে দিতেছে r1 আর m2 এইটারে দিতেছে r2। শেষ। এটা হয়তো ক্লিয়ারলি বুঝা দিতেছে না, আমি ইয়ে করি। দেখো m1 দিতেছে r1 বল, m2 দিতেছে r2 বল। ওকে, তাহলে এবার তাদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া বল আমি কেমনে বের করব? সো ফার্স্ট অফ অল আমি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। তাহলে m1 এর জন্য ফ্রি বডি ডায়াগ্রাম, এটার মানে হইল m1 এর উপর কতগুলো বল প্রযুক্ত আছে ওইটা নিয়ে আলোচনা করব। তাইলে দেখো m1 এর উপর এই দিকে আছে f, আর এই বরাবর আছে কি r2। শেষ, আর কিছু না, r2। তোমাকে এদিকে সিস্টেমের ত্বরণ বের করতে হবে, সিস্টেমের ত্বরণ a। তো সিস্টেমের ত্বরণ হিসেবে আমরা যদি দেখি এখানে, তাহলে টোটাল f ইজ ইকুয়াল টু কয়টা বস্তুর মধ্যে করতেছে প্রয়োগ f বলটা? দুইটা, m1 প্লাস m2 ইন্টু a। তাহলে a ইজ ইকুয়াল টু f ডিভাইডেড বাই m1 প্লাস m2। ওকে, সো আশা করি কালার m1 এর উপর কি কি বল প্রয়োগ হইল। ওকে, তার মানে m1 বস্তুটাও কিন্তু বল প্রয়োগের কারণে এ ত্বরণে সামনের দিকে যাচ্ছে, বুঝতে পারছি? তাহলে দেখো তার উপর লব্ধি বল, তাহলে m1 এর উপর লব্ধি বল কে বড়? f বড়। তাহলে f মাইনাস r2 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? আচ্ছা আমি এখানে f1 কেন দিলাম? f মাইনাস r2 ইজ ইকুয়াল টু m1a। আমার r2 বের করা দরকার। তাহলে এবার দেখো f মানে এইটার এই পাশে নিয়ে আসি, m1a ইজ ইকুয়াল টু r2। তাহলে a এর ভ্যালু আমরা বসাবো a, তাহলে f মাইনাস m1 f ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইজ ইকুয়াল টু r2। তাহলে r2 ইজ ইকুয়াল টু আসতেছে কত? দেখো r2 ইজ ইকুয়াল টু আসতেছে, যে আমরা লসাগু করলে m1 প্লাস m2, এটা হয়ে যাবে যে m1 প্লাস m2f মাইনাস m1f। তাহলে r2 হবে, দেখো m1f কাটাকাটি যাবে, তাহলে m2f ওভার m1 প্লাস m2। m2f ডিভাইডেড বাই m1 প্লাস m2। অনেকের কাছে এগুলো বোরিং লাগতে পারে, বাট
তুমি যদি কনসেপ্টটা বুঝে যাও দেখবে যে তোমার জন্য ম্যাথ করা একদম ইজি। আমি কিন্তু কনসেপ্ট সহ পড়াচ্ছি, কনসেপ্টটা ক্লিয়ার করতে চাইতেছি, ঠিক আছে? অ্যান্ড হ্যাঁ, তোমার পরীক্ষার হলে শর্টকাট তো আরও আগে মনে থাকবে না, 100টা শর্টকাট শিখে গেলে এই 3-4টা মনে থাকবে। তো শর্টকাট শেখা অ্যাকচুয়ালি প্যারাদায়ক জিনিস, বাট তার থেকে বেটার হচ্ছে কনসেপ্ট তোমার মনে থাকতে পারে। ওকে, সো নেক্সট আসো, নেক্সট M2 এর জন্য, M2 এর জন্য ফ্রি বডি ডায়াগ্রাম। দেখো M2 এর উপরে শুধুমাত্র R1 বল আছে, তাইলে M2 এর উপর শুধুমাত্র R1 আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে R1 ইজ ইকুয়াল টু M2A, তাইলে M2 ইন্টু F ডিভাইডেড বাই M1 প্লাস M2। বুঝতে পারছি? ক্লিয়ার? আশা করি তোমরা এটা বুঝে গেছো। তার মানে দেখো এবার তো আমরা কানেক্টিং অবজেক্টের ক্ষেত্রে, মানে দুইটা কানেক্টিং অবজেক্ট, দুইটা বস্তু পাশাপাশি কানেক্টেড, একটা আরেকটার সাথে স্পর্শরত অবস্থায় আছে, তো তাদের ক্ষেত্রে অ্যাকশন রিয়াকশন পেয়ার মানে তলের যে প্রতিক্রিয়া বল ওইটা আমরা বের করতে পারছি। ঠিক একইভাবে এইদিকে যদি অবজেক্ট তোমার ধরো এইটা ধরো R3 আর এটা হইল M1G, আর এই বস্তুর জন্য ধরো R4 M2G। ওকে, সো ভূমির তলের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া, এবং ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া না, মানে প্রতিক্রিয়া বল আর তলদ্বয়ের মধ্যে দুইটা বস্তুর সংস্পর্শে তলের প্রতিক্রিয়া বল হচ্ছে আমরা বের করছি। এই ক্ষেত্রে দেখা যায় যে R1 আর R2 পরস্পর সমান। দেখো M2F ডিভাইডেড বাই M1 প্লাস M2। সো এই কানেক্টিং সিচুয়েশনে সংস্পর্শ তলে তাদের মধ্যবর্তী যেই তলের লম্ব বল হবে, প্রতিক্রিয়া বল হবে, সেটা সবসময় সমান হবে। এটাই আমরা এখানে দেখতেছি। নেক্সট সিনারিওতে দেখো যে এবার M2 এর উপরে বল প্রয়োগ করতেছে, তাহলে আমরা আগে ত্বরণ বের করি। তাহলে সিস্টেমের ত্বরণ, F is equal to M1 plus M2 into A, তাহলে A is equal to F divided by M1 plus M2। এখন আসো M1 এর জন্য ফ্রি বডি ডায়াগ্রাম, M1 এর জন্য ফ্রি বডি ডায়াগ্রাম। এবার এখানে দেখো, আগে এটা আমরা বুঝি। M1 M2 কে দিচ্ছে ধরো R1, M2 M1 কে দিচ্ছে R2। এইটা হলুদ দিয়েও দেখানো যায়, R1 দিচ্ছে আর এই জায়গায় দিচ্ছে R2। তাইলে M1 এর উপর দেখো M1 এর উপর কি কি হইতেছে। আচ্ছা, আমরা M2 এর জন্য আগে আঁকি, M2 এর জন্য আগে আঁকলে এরপরে বুঝতে পারবো যে M2 এর জন্য আঁকি। দেখো এই M2 এই দিক দিয়ে দিচ্ছে F আর এই দিক দিয়ে দিচ্ছে R1। তাহলে আমরা লিখতে পারি যে F বড়, তাহলে F মাইনাস R1 ইজ ইকুয়াল টু M2A, তাহলে F মাইনাস M2A ইজ ইকুয়াল টু R1। তাহলে F মাইনাস M2, F এই জায়গায় হবে কি F ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইজ ইকুয়াল টু R1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি যে R1 ইজ ইকুয়াল টু M1 প্লাস M2, এরপরে M1 প্লাস M2 F মাইনাস M2F। তাহলে এই জায়গায় আসতেছে R1 ইজ ইকুয়াল টু, দেখো M2F কাটাকাটি যাবে, তাহলে M1F ডিভাইডেড বাই M1 প্লাস M2। ওকে, নাও এখন আমরা
কার জন্য বের করব? এখন আমরা M1 এর জন্য বের করব, ফ্রি বডি ডায়াগ্রাম। তাহলে M1 এর ক্ষেত্রে দেখো, M1 এর ক্ষেত্রে শুধুমাত্র এই যে এই দিকে, মানে এই দিকে শুধুমাত্র আছে। M2 হচ্ছে তাকে প্রতিক্রিয়া বল, তলের প্রতিক্রিয়া বল দিতেছে R2। তাহলে R2 ইজ ইকুয়াল টু M1A লিখতে পারি। তাহলে M1 ইন্টু A, F ডিভাইডেড বাই M1 প্লাস M2। তাহলে M1 F ডিভাইডেড বাই 1 প্লাস M2। দেখো তো দুইটা সেম কিনা? দেখো দুইটা একদমই সেম, এইটা আর এইটা কমপ্লিটলি সেম। তার মানে R1 আর R2 পরস্পর সমান এবং জাস্ট দিকে বিপরীত। দেখি আমরা আরো ডিফারেন্ট সিনারিও দেখি। আচ্ছা, প্রত্যেক ব্লকের ত্বরণ বের করতে বলছে। আশা করি এই ম্যাথটা তোমরা ক্লিয়ারলি দেখতে পারতেছো যে 4 কেজি এবং 2 কেজি ভরে দুইটা বস্তু একটা তলে নিজেদের মধ্যে সংস্পর্শ সিচুয়েশনে আছে। 20 নিউটন বল 4 কেজি ভরের বস্তুর উপর প্রয়োগ করা হলো এবং 2 কেজি ভর অপর পাশে আছে। তাইলে প্রত্যেক ব্লকের ত্বরণ, তো দেখো টোটাল ফোর্স হচ্ছে 20 নিউটন। তাহলে 20 ইজ ইকুয়াল টু 4 প্লাস 2 ইন্টু A। তাহলে A আসবে 20 ডিভাইডেড বাই 6, 10 ডিভাইডেড বাই 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তার মানে এই বস্তুটা এই ডিরেকশনে যাবে 10/3 মাইনাস হবে না, 10/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার A। বুঝতে পারছি? তাহলে A ত্বরণে যাচ্ছে। নাও এখন আমরা যেই কাজটা করব, তার মানে 4 কেজির ত্বরণ, তার মানে এটা হইল 4 কেজি এর ত্বরণ কত? 10/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর 2 কেজি এর ত্বরণ 10/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আসো আমরা এই যে ব্লক দুইটির মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া বল বের করতে বলছে, তো সমান হবে বিপরীত হবে, তাহলে সমানটা আমরা বের করি। আচ্ছা, তো আমাদের একটা বের করলে হয়ে যাচ্ছে, আমাদের দুইটা বের করার দরকার নেই। তাহলে এক কাজ করি, আমরা এদিকে বুঝার ট্রাই করি যে দেখো এই যে 2 কেজি ভরের বস্তুটা এটারে দিতেছে এদিকে, আর 1 কেজি ভরের বস্তুটা এদিকে দিতেছে। তার মানে R1 R1 ও R2 পরস্পরের সমান। এটা আমরা B সলভ করতেছি। তাহলে এই সিনারিওতে দেখো এখানে দিতেছে 20 নিউটন। তো M2 এর জন্য আমরা যে কোনো একটার জন্য হিসাব করতে পারি। আমরা M2 এর জন্য 4 কেজির জন্য হিসাব করব। 4 কেজি, তাহলে 4 কেজিতে কি হইতেছে দেখো, 4 কেজিতে এইখানে দিচ্ছে 20 নিউটন। ওকে, আর 2 কেজি 4 কেজিরে দিচ্ছে এই বরাবর। ওকে, R2 2 কেজি দিতেছে 4 কেজিরে R2 বল। তাইলে এখানে আমরা লিখতে পারি যে 20 মাইনাস R2 ইজ ইকুয়াল টু 4 ইন্টু A। তাহলে 20 মাইনাস R2 ইজ ইকুয়াল টু 4 ইন্টু 10/3। তাহলে 20 মাইনাস 40/3 ইজ ইকুয়াল টু R2। তাহলে R2 আসতেছে 60 মাইনাস 40 ডিভাইডেড বাই 3, দ্যাট ইজ 20/3 নিউটন। তাইলে এখানে R1 আর R2 এর ভ্যালু সমান, এটা আসবে 20/3 নিউটন। খুবই ইজি একটা কনসেপ্ট ছিল যে 60 মাইনাস 40, আমরা এটা তোমরা নিজের ক্যালকুলেশন করে দেখতে পারো। 60 আসতেছে মাইনাস 40, 4 ইন্টু
10 40 ডিভাইডেড বাই 3। বা তোমরা হচ্ছে চাইলে 2 কেজির উপরে আলাদাভাবে আবার হিসাব করতে পারো। এই বরাবর R2 আসতেছে, মানে R1, তাহলে R1 ইজ ইকুয়াল টু 2 ইন্টু A, তাহলে 2 ইন্টু 10/3, দ্যাট ইজ 20/3 নিউটন। ওকে, সো ওইটা আরও সিম্পল হয়, আমি ডিটেলসে করে বুঝাই দিলাম। তো দুই ক্ষেত্রে সিনারিওটা সেম আসতেছে। নেক্সট, আচ্ছা এবার হইল এই সিনারিওতে অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার বের করব আমরা। এটা আগের মতোই। তাহলে ফার্স্ট কেস হচ্ছে F1 ইজ গ্রেটার দেন F2। এই সিনারিওতে কি হবে, তাহলে F1 যদি বড় হয় তাহলে বস্তুটা এই দিকে যাবে। তাহলে সিস্টেমের ত্বরণ এ আসবে কি, এ আসবে হচ্ছে F1 মাইনাস F2 ডিভাইডেড বাই M1 প্লাস M2। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার পুরা সিস্টেমের ত্বরণ। এখন হইলো তাদের মধ্যে অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। ধরো M1 এটারে দিতেছে R1, M2 দিতেছে R2। এবার জিনিসটা বুঝতে পারতেছো কি এখানে হবে। তাহলে এবার তুমি M1 এর জন্য দেখো, M1 এর জন্য জিনিসটা আসলে খুবই ইন্টারেস্টিং, কনসেপচুয়ালি বুঝতে হবে। কনসেপচুয়ালি যদি তুমি ধরতে না পারো তাহলে বুঝতেই পারবে না। এবার একটা জিনিস দেখো, এখানে লব্ধি বল কত, লব্ধি বাহ্যিক বল ধরো F ইজ ইকুয়াল টু, কে বড়, F1 বড়, তাহলে F1 মাইনাস F2 শেষ। তার মানে M1 এর উপরে আচ্ছা F1 বড়, আমি এটা ভুল করছি, এটা ভুল হয়েছে, এই জায়গায় হবে এই বরাবর। হ্যাঁ, তাহলে এই বরাবর ত্বরণ। ওকে, M1 এর উপর এই বরাবর ত্বরণ, তার মানে এই বরাবরই লব্ধি, এই বরাবরই তার উপর F বল কার্যকর আছে। লব্ধিটা আর কি, এই যে এই লব্ধিটা। তাহলে এবার দেখো M1 এর উপর এই বরাবর F, আর R2 এই দিকে। ওকে, ক্লিয়ার, ফাইন। তাহলে আমি লিখতে পারি F মাইনাস R2 ইজ ইকুয়াল টু M1A। তাহলে F মাইনাস M1A ইজ ইকুয়াল টু R2। এখন F কত, F1 মাইনাস F2 মাইনাস M1A, এ কত, F1 মাইনাস F2 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইজ ইকুয়াল টু R2। তাহলে এটারে ব্র্যাকেট দিলাম, দেন R2 ইজ ইকুয়াল টু M1 প্লাস M2। তাহলে এইটা কমন নিলাম, M1 কাটা যাবে, তাহলে M2 ইন্টু F1 মাইনাস F2। ওকে, তাইলে আমি এটার বক্স করে দেই, এই যে এটারে ধরতে পারছো আশা করি। তাহলে একই জিনিস আমরা একদিকে লিখতে পারবো, R1 ইজ ইকুয়াল টু R2 ইজ ইকুয়াল টু M2 ইন্টু F1 মাইনাস F2 ডিভাইডেড বাই M1 প্লাস M2। দেখো এইটা হচ্ছে ছোট বস্তুর উপরে দেয় না, তাইলে ছোট বস্তুর উপরে যদি দেয়, আমরা এই যে ছোট বস্তুর উপর দিয়ে M2 আসছে সামনে, M2 সামনে, তাইলে এই সিনারিওতেও আমরা সেম জিনিসটা দেখতেছি, M2 সামনে। মূল কথা হচ্ছে এইটা হলো আমার লব্ধি বল, আর কিছুই না। একই কারণে এই সিনারিওতে তো আমরা দেখলাম, আমাদের যদি আরেক ডিফারেন্ট সিনারিও কনসিডার করতে হয়, যে এখন কনসিডার করব F1 থেকে F2 হচ্ছে গ্রেটার, তাহলে এই সিচুয়েশনে আমার A আসবে
f2 মাইনাস f1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। নাও তাহলে তাদের ক্ষেত্রে হলো r1 আর r2 কি আসবে, সেম m2 সামনে আসবে, এই ক্ষেত্রে হয়ে যাবে f2 মাইনাস f1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। ওকে, সো অনেক সময় দেখবে m2টাকে আবার নিচে নিয়ে আসে 1 এর ফরম্যাটে লিখে। তো আশা করি এই জিনিসগুলা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, নেক্সট হচ্ছে আমরা ইয়ে করি